এনজাইম। কিন্তু এনজাইম পড়ার আগে আমাদেরকে জানা উচিত এনজাইম কী জিনিস আর এনজাইম কী কাজ করে অ্যাকচুয়ালি। তো সেই জন্য আমাদেরকে জানতে হবে কেমিক্যাল রিয়াকশান কী, কেমিক্যাল রিয়াকশানের মধ্যে কী কী চেঞ্জ আসে, আর সেক্ষেত্রে একটা কেমিক্যাল রিয়াকশানের রেট অফ রিয়াকশান কী জিনিস এবং সেই রেট অফ রিয়াকশানকে কীভাবে আমরা জাস্টিফাই করতে পারি, আর সেখানে এনজাইমের কী রোল বা ক্যাটালিস্টের কী রোল সে সম্পর্কে আমরা জানবো। আমরা কম বেশি জানি যে এনজাইম হচ্ছে এক ধরনের বায়ো ক্যাটালিস্ট, তাই না, যেটাকে আমরা বলতে পারি আরেকটাভাবে মিডলম্যান অফ দ্য বায়োকেমিক্যাল রিয়াকশন। কেন আমাদের বডিতে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন কন্টিনিউয়াসলি ঘটে চলেছে, আর যেগুলোকে আমরা বলে থাকি জেনারেলি মেটাবলিজম। তাহলে এই যে মেটাবলিজমের সময় যে মেটাবলিক রিয়াকশনগুলো হচ্ছে সেগুলো এক ধরনের কেমিক্যাল রিয়াকশন। সো ফার্স্টলি আমরা এটাই ডিসকাস করব হোয়াট ইজ কেমিক্যাল রিয়াকশন অ্যান্ড দ্য রেট অফ রিয়াকশন। তো চলো দেখি কি আজকের পড়াতে আমরা কী দেখতে পাই। ফার্স্টলি আমরা এখানে দেখতে পাচ্ছি কেমিক্যাল রিয়াকশন। তো কেমিক্যাল রিয়াকশন কী জিনিস? কেমিক্যাল রিয়াকশন হচ্ছে যখন একটা কম্পাউন্ড আছে এ, যে কম্পাউন্ডটা কী হচ্ছে বি কম্পাউন্ডে কনভার্ট হচ্ছে, সেটা হতে পারে ইউনিডাইরেকশনাল, হতে পারে বাই ডাইরেকশনাল। তো যেমনই হোক না কেন, দুটো কম্পাউন্ড যখন ইন্টার কনভার্টিবল হয় কোনো প্রসেসের মাধ্যমে, তখন সেই ধরনের ঘটনাকে আমরা বলে থাকি কেমিক্যাল রিয়াকশন। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেমিক্যাল কম্পাউন্ডস আন্ডারগো টু টাইপস অফ চেঞ্জেস, দু রকমের চেঞ্জ দেখাতে পারে। একটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ, আর একটা হচ্ছে কি কেমিক্যাল চেঞ্জ। ফিজিক্যাল চেঞ্জে কী হবে, কোনো রকম বন্ড ব্রেকডাউন হবে না। তাই এখানে বলছে চেঞ্জ ইন শেপ উইদাউট ব্রেকিং অফ বন্ডস, যেখানে বন্ড ব্রেক না হয়েই কোনো কিছু শেপ যখন চেঞ্জ হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা কি বলছি, ফিজিক্যাল প্রসেস। যেমন ফিজিক্যাল প্রসেসে কী হচ্ছে না, স্টেট অফ ম্যাটার যেটা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমন আইস মেল্টেড হয়ে ওয়াটারে কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে এটা একটা ফিজিক্যাল প্রসেস। তাহলে ফিজিক্যাল প্রসেসে যেখানে কোনো বন্ড ব্রেকডাউন হবে না, শুধু ইন্টার কনভার্টিবল হয়ে যাবে, একটা ফিজিক্যাল স্টেট থেকে আরেকটা ফিজিক্যাল স্টেটে চলে যাবে, তখন সেটাকে বলা হয় ফিজিক্যাল প্রসেস। অন্যদিকে যদি বন্ড ব্রেকডাউন হয়, when bonds broken and new bonds are formed, এবং নতুন কোনো বন্ড ফর্মেশন হচ্ছে এই ট্রান্সফরমেশনের সময়, তখন সেটাকে আমরা কি বলবো, কেমিক্যাল রিয়াকশন। যেমন এখানে আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইড, যেটা H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করছে। রিয়াকশনের পর এই যে বেরিয়ামের সঙ্গে হাইড্রক্সিল আয়নের যে বন্ড ছিল সেটা ব্রেকডাউন হয়ে গেছে, এবং সালফেটের সঙ্গে কী হচ্ছে, বেরিয়ামের বন্ড ফর্মেশন হয়েছে। তাহলে বন্ড ব্রেকডাউন হয়ে নিউ বন্ড ফর্মেশন হয়েছে, তাই এটাকে আমরা বলে থাকি কেমিক্যাল রিয়াকশন। এখন এই কেমিক্যাল রিয়াকশনগুলো ফার্দার টু টাইপসের হতে পারে, একটাকে আমরা বলতে পারি ইনঅর্গানিক রিয়াকশন, আর একটাকে বলতে পারি অর্গানিক রিয়াকশন। যেখানে ইনঅর্গানিক রিয়াকশন যেটা থাকে, সেই ইনঅর্গানিক রিয়াকশনের ক্ষেত্রে ইনঅর্গানিক যে কম্পাউন্ডসগুলো আছে সেই কম্পাউন্ডসগুলোর ইন্টার কনভার্সন দেখা যায় বা ট্রান্সফরমেশন দেখা যায়। বাট অর্গানিক রিয়াকশনের ক্ষেত্রে অর্গানিক কম্পাউন্ডের ট্রান্সফরমেশন দেখা যায়। আর সেক্ষেত্রে আমরা জানি ফটোসিনথেসিস একটা প্রসেস, যেখানে আমরা জানি 6CO2 + 12H2O যখন রিয়াকশনে পার্টিসিপেট করে, তখন সেখানে কী হচ্ছে, C6H12 আর O6 ফর্মেশন হয়, তার সঙ্গে 6O2 ফর্মেশন হয় আর 6H2O মলিকিউলস ফর্মেশন হয়। এই যে প্রসেস, যেখানে কি হচ্ছে CO2 আর H2O মিলে গ্লুকোজ ফর্মেশন করছে অ্যান্ড অক্সিজেন ফর্মেশন করছে, তাহলে কোথায় দুটো কম্পাউন্ড আর সেখান থেকে অন্য দুটো কম্পাউন্ড তৈরি হচ্ছে। একই রকমভাবে আমরা যদি গ্লাইকোলাইসিস প্রসেস দেখি, তাহলে গ্লাইকোলাইসিস একটা মেটাবলিক প্রসেস, যেখানে কি হচ্ছে গ্লাইকোলাইসিসে গ্লুকোজ থেকে আমরা দেখতে পাই কি হয়, পাইরুভিক অ্যাসিড ফর্মেশন হয়, 2 মলিকিউলস অফ পাইরুভিক অ্যাসিড, তাই না। তাহলে এই যে রিয়াকশনগুলো, এগুলো কি হচ্ছে আমাদের অর্গানিক রিয়াকশন। ওকে, তো চলো আমরা এই জিনিসটাকে একটু সিম্পলিফাইভাবে দেখি। যেখানে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জেস ইন কেমিক্যাল কম্পাউন্ড। একটা কেমিক্যাল কম্পাউন্ডের মধ্যে দু রকমের চেঞ্জ হতে পারে, ফিজিক্যাল চেঞ্জেস অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস। ফিজিক্যাল চেঞ্জেসে কী হবে, শেপ চেঞ্জ হবে বাট কোনো বন্ড ব্রেকডাউন হবে না। আর কেমিক্যাল চেঞ্জেসের মধ্যে কী হবে, বন্ড ব্রেকডাউনও হবে, নিউ বন্ড ফর্মেশনও হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি অন দ্য বেসিস অফ টাইপ অফ কম্পাউন্ড, যারা রিয়াকশনে পার্টিসিপেট করছে তাদের কোন টাইপের, সেটা কি ইনঅর্গানিক নাকি অর্গানিক, তার উপরে বেস করে আমরা রিয়াকশনকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইনঅর্গানিক আর একটা হচ্ছে অর্গানিক। ওকে, চলো ক্লিয়ার। এবার আমরা আগে বাড়ি। এখানে কি হচ্ছে, আমাদের এনসিইআরটিতে ইনঅর্গানিক রিয়াকশনের এক্সাম্পল হিসেবে এটাকে দিয়েছে, আর অর্গানিক রিয়াকশনের এক্সাম্পল হিসেবে হাইড্রোলাইসিস অফ স্টার্চের কথা বলেছে, যেখানে স্টার্চ হাইড্রোলাইসিসের মাধ্যমে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে ডিভাইডেড হয়ে যায়। ওকে,
এতক্ষণ পর্যন্ত আমরা কেমিক্যাল রিয়াকশন কী জিনিস বা কম্পাউন্ডের মধ্যে কী কী ধরনের চেঞ্জ আসছে সেটাকে দেখলাম, ফিজিক্যাল চেঞ্জ, কেমিক্যাল চেঞ্জ, কেমিক্যাল রিয়াকশন কী জিনিস সেটা দেখলাম, কেমিক্যাল রিয়াকশন কত রকমের হয় সেটাকে দেখলাম, তাই না? তো এবার আমরা দেখব যে এই কেমিক্যাল রিয়াকশনের মধ্যে একটা টার্মস আসে, সেটা হচ্ছে রেট অফ রিয়াকশন। কেন রেট অফ রিয়াকশনটা খুব ইম্পর্টেন্ট? কেন? বিকজ একটা রিয়াকশন কত ফাস্ট হচ্ছে বা কত স্লো হচ্ছে সেটাকে ডিটারমাইন করে থাকে এই রেট অফ রিয়াকশন। তো এই রেট অফ রিয়াকশনের ক্ষেত্রে আমরা ডেফিনেশন কি দেখতে পাচ্ছি, হচ্ছে রেট অফ এ ফিজিক্যাল অর কেমিক্যাল প্রসেস রেফার্স দ্য অ্যামাউন্ট অফ প্রোডাক্ট ফর্মড পার ইউনিট টাইম। অর্থাৎ ইউনিট টাইমে কতটুকু প্রোডাক্ট ফর্মেশন হচ্ছে সেটাকে যদি আমরা ডিটারমাইন করতে পারি তবে আমরা বলতে পারি হ্যাঁ তার রেট কত। বিকজ আমরা রিয়াক্ট্যান্ট কতটুকু লস হচ্ছে বা রিয়াক্ট্যান্ট কতটুকু চেঞ্জ হচ্ছে সেটাকে ডিটারমাইন করার থেকে যে প্রোডাক্ট আমার কাছে কতটুকু ফর্মেশন হচ্ছে সেটাকে যদি আমরা ডিটারমাইন করতে পারি তাহলে আমরা কিন্তু ইজিলি রেট ডিটারমাইন করতে পারি। তো এটাই বলা হচ্ছে যে রেট কি না, যেখানে ইউনিট টাইমে কতটুকু পরিমাণ প্রোডাক্ট আমাদের ফর্মেশন হচ্ছে সেটাই হচ্ছে ওই রিয়াকশানের, ওই কেমিক্যাল বা ফিজিক্যাল প্রসেসের রেট অফ রিয়াকশান। ওকে, তো চলো এই রেট অফ রিয়াকশান আমরা দেখতে পেলাম যে প্রোডাক্ট প্রডিউসড বাই টাইম। এটা কোন কোন ফ্যাক্টর দ্বারা অ্যাফেক্টেড হয়? তিনটে ফ্যাক্টরের কথা আমরা এখানে মেনলি ডিসকাস করতে পারি। একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে প্রেশার, আর একটা হচ্ছে ক্যাটালিস্ট। আরও অনেক ফ্যাক্টর আছে, নেচার অফ যে সাবস্ট্রেট বা রিয়াক্ট্যান্ট আছে তাদের উপরেও ডিপেন্ড করে, তাই না? কিন্তু আমরা দেখব যে এখানে মেনলি তিনটে বেসিস, টেম্পারেচার, প্রেশার অ্যান্ড ক্যাটালিস্ট। আর এই তিনটের মধ্যে আবার আমাদের এখানে ডিসকাশন মেনলি টেম্পারেচার অ্যান্ড ক্যাটালিস্ট সম্পর্কে। তো আমরা এই দুটোতেই আমাদের লিমিটেড রাখবো আমাদের এই ডিসকাশন। চলো টেম্পারেচার সম্পর্কে কি বলছে। বলছি কি দেখো, রেটস অফ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল processes are influenced by temperature among the other factors। অন্যান্য ফ্যাক্টরগুলোর মধ্যে টেম্পারেচারও একটা ফ্যাক্টর হয়ে থাকে এবং সেখানে একটা জেনারেল রুল অফ থাম্ব আমরা দেখতে পাই যে কোনো একটা রিয়াকশানের টেম্পারেচার যদি আমি 2 টাইমস ইনক্রিজ করি বা হাফ করে দিই তাহলে সেক্ষেত্রে কী আছে, কোনো টেম্পারেচার যদি আমরা 10 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করি তাহলে রিয়াক্ট অফ রিয়াকশান অলওয়েজ কী হচ্ছে, আইদার 2 টাইমস ইনক্রিজ হবে অর হাফ হয়ে যাবে। কীরকম গল্প আমরা যদি বলি এক্সাম্পল হিসেবে, যে সাপোজ কোনো একটা টেম্পারেচার আছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, যে 10 ডিগ্রি সেন্টিগ্রেডে একটা রিয়াকশন কমপ্লিট হচ্ছে। এখন যদি আমি টেম্পারেচারকে 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে কনভার্ট করে দিই তাহলে এই রিয়াকশনের রেট কী হবে, 2 টাইমস হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। তাহলে আমি যদি উল্টোটা করি, কোনো রিয়াকশন 20 ডিগ্রিতে কমপ্লিট হচ্ছে, আমি যদি সেটাকে 10 ডিগ্রি সেন্টিগ্রেডে কনভার্ট করাই তাহলে এখন তো হাফ হয়ে যাবে, তাই না? ওই জন্য আমাদেরকে এনসিআরটি কী বলছে, রেটস অফ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রসেসেস আর ইনফ্লুয়েন্সড বাই টেম্পারেচার। দ্বিতীয় কথা বলছে রেটস ডাবলস অর ডিক্রিজেস বাই হাফ ফর এভরি 10 ডিগ্রি সেন্টিগ্রেড ইন আইদার ডাইরেকশন। আইদার ডাইরেকশন মিনস কি, যদি আমি 10 থেকে 20-তে নিয়ে যাই তাহলে কি হবে, বাড়বে, 2 টাইমস হবে, আর যদি 20 থেকে 10-এ নিয়ে যাই তাহলে হাফ হয়ে যাবে। বাস এটাই হচ্ছে মেন কথা। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে টেম্পারেচার যদি ইনক্রিজ করা হয় তাহলে কী কী ঘটনা ঘটতে পারে রেট অফ রিয়াকশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে কী দেখলাম, টেম্পারেচার চেঞ্জ যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়, প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জের জন্য রেট আইদার হাফ হয়ে যাবে অর ডাবল হয়ে যাবে। কখন হাফ হবে, যদি টেম্পারেচার ডিক্রিজ করা হয়, কখন ডাবল হবে, যদি টেম্পারেচার ইনক্রিজ করা হয়। ওকে, কিন্তু প্রবলেম হচ্ছে যে রিয়াকশন না জেনারেলি দু রকমের হয়ে থাকে। একটাকে আমরা বলে থাকি এন্ডোথার্মিক রিয়াকশন, আর একটাকে বলা হয় এক্সোথার্মিক রিয়াকশন। এন্ডোথার্মিক রিয়াকশন মানে কি, যখন কোনো রিয়াকশানে সিস্টেমে আমাদেরকে হিট দিতে হবে, অর্থাৎ সে কী করে, সিস্টেম থেকে হিট অ্যাবজর্ব করে কোনো রিয়াকশন কমপ্লিট হওয়ার সময়। তো সেক্ষেত্রে কী হচ্ছে, আমি যত টেম্পারেচার ইনক্রিজ করব তত রেট অফ রিয়াকশন বাড়বে। বাট উল্টো প্রসেস যদি হয়, মানে কি, সে রিয়াকশন যখন কমপ্লিট করছে সেই নিজে হিট প্রোডাকশন করছে, হিট তার দরকার নেই, হিট অ্যাবজর্ব করবে না। তাহলে যদি সে হিট অ্যাবজর্ব না করে বরং হিট রিলিজ করে, তাহলে সেক্ষেত্রে যদি আমি ফার্দার তাকে টেম্পারেচার বাড়িয়ে দিই সিস্টেমের, তাহলে কী হবে, হিট দিলে পারে রেট অফ রিয়াকশন ডিক্রিজ হতে শুরু করবে। ওই জন্য দুটো কেস আমাদেরকে মাথায় রাখতে হবে, এন্ডোথার্মিক প্রসেস আর এক্সোথার্মিক প্রসেস। যেখানে কী হচ্ছে, রেট অফ রিয়াকশন বাড়বে এন্ডোথার্মিকের ক্ষেত্রে যদি টেম্পারেচার ইনক্রিজ করা হয়, আর এক্সোথার্মিকের ক্ষেত্রে রেট অফ রিয়াকশন বাড়বে যদি টেম্পারেচার ডিক্রিজ করা হয়। ওকে, কিন্তু ফান্ডা একটাই, চেঞ্জ যদি 10 ডিগ্রি হয় আইদার হাফ হবে অর ডাবল হবে। কোন কেসে কোনটা হবে, টেম্পারেচার বাড়ালে যদি রেট বাড়ে তাহলে টেম্পারেচার যখন 10 ডিগ্রি আমি বাড়াবো সেটা 2 টাইমস হয়ে যাবে,
আর যখন কী করবো, আমি 10 ডিগ্রি সেন্টিগ্রেড কমাবো, তখন এর ক্ষেত্রে 2 টাইমস হয়ে যাবে। ওকে, বাস। চলো এবার আমরা দেখি ক্যাটালিস্টের গল্প কি বলছে। ক্যাটালাইজড রিয়াকশনস প্রসিড অ্যাট রেটস ভেরি হায়ার দেন আনক্যাটালাইজড ওয়ান্স। মানে যে সমস্ত রিয়াকশানগুলোতে ক্যাটালিস্ট ইনভলভ হয় সেই সমস্ত রিয়াকশানগুলো ক্যাটালিস্ট ছাড়া যে রেটে রিয়াকশন কমপ্লিট করে, যদি সেখানে আমরা ক্যাটালিস্টের ইনভলভমেন্ট দেখি তাহলে রেট অফ রিয়াকশন সেখানে কী হচ্ছে, বহু গুণে বেড়ে যায়। তার মানে কি, সাপোজ আমরা যদি এক্সাম্পল বলি এ থেকে বি কনভার্সন হচ্ছে, এই কনভার্সনটা খুবই স্লো প্রসেসে হচ্ছে সাপোজ, আর সেই জায়গাতে যদি কোনো ক্যাটালিস্ট ইনভলভ করে দিই আমরা, যখনই সেখানে ক্যাটালিস্ট ইনভলভ করে দেবো তার জন্য রেট অফ রিয়াকশন কী হয়ে যাবে, ভেরি ফাস্ট হয়ে যাবে। মানে কি, প্রচুর পরিমাণে রিয়াকশন কমপ্লিট করবে, ফাস্ট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ক্যাটালিস্টের রোল কি? ক্যাটালিস্টের রোল হচ্ছে ও কী করে, অ্যাক্টিভেশন এনার্জিকে। অ্যাক্টিভেশন এনার্জি কী জিনিস না, কোনো একটা রিয়াকশন যখন স্টার্ট হয় না, তাহলে কী হচ্ছে, ফার্স্টে প্রতিটা রিয়াকশনের ক্ষেত্রে সে এন্ডোথার্মিক হোক বা এক্সোথার্মিক হোক, যে কোনো রিয়াক্টেন্টই ফার্স্টে কী করে, হিটকে অ্যাবজর্ব করে। কিন্তু কতক্ষণ পর্যন্ত অ্যাবজর্ব করবে, যতক্ষণ পর্যন্ত তার অ্যাক্টিভেশন এনার্জিতে সে পৌঁছে না যাচ্ছে। অ্যাক্টিভেশন এনার্জিতে যখনই পৌঁছে যাবে, এরপর সে কী করবে, হিট রিলিজ করতে শুরু করবে, হিট রিলিজ করতে শুরু করবে, এবং রিলিজ করে সে কী করবে, প্রোডাক্ট তৈরি করবে। এই হিট যখন রিলিজ করছে, সে যদি রিয়াক্ট্যান্টের যে পরিমাণ এনার্জি ছিল তার থেকে বেশি পরিমাণ এনার্জি রিলিজ করে দেয়, তখন সেটাকে আমরা বলে থাকি এক্সোথার্মিক প্রসেস। আর যদি রিয়াক্ট্যান্ট যে পরিমাণে হিট এনার্জি ছিল রিয়াক্ট্যান্টের মধ্যে, প্রোডাক্ট তৈরি হওয়ার সময় তার থেকে কম পরিমাণে হিট রিলিজ করে, তখন সেই ধরনের রিয়াকশনকে আমরা বলে থাকি এন্ডোথার্মিক রিয়াকশন। জিনিসটাকে আমরা একটা গ্রাফের সাহায্যে বোঝার চেষ্টা করি। ওকে, আমাদের এনসিইআরটিতে একটা গ্রাফ দেওয়া আছে, আমরা এই গ্রাফটাকে ডিসকাস করছি। এইখানে যে সাবস্ট্রেট আছে, এই সাবস্ট্রেটের যে এনার্জি লেভেল সেটা কি, এটা আমি যখনই এখান থেকে এনার্জি দেবো ফার্স্টে, দিয়ে কি আরও একটা ট্রানজিশন স্টেটে পৌঁছাবে। এই ট্রানজিশন স্টেটকে বলা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। কী বলা হচ্ছে এটাকে, অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে এই যে এনার্জি গ্যাপ, সাবস্ট্রেটের এনার্জির সঙ্গে এই যে ট্রানজিশন স্টেটের যে এনার্জি গ্যাপ, সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। এই অ্যাক্টিভেশন এনার্জির পরে এবার কী করছে, সে কিন্তু এনার্জি রিলিজ করতে শুরু করে দিয়েছে, এবং এনার্জি রিলিজ করতে করতে এখানে দেখ সাবস্ট্রেটের যে এনার্জি তার থেকে প্রোডাক্টের এনার্জি কিন্তু কমে গেছে, ডিক্রিজ হয়ে গেছে। তার মানে কি, এই যে এক্সট্রা এনার্জিটা সে রিলিজ করে দিয়েছে, সেখানে কি হচ্ছে, সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট বেশি এনার্জি রিলিজ করে ফেলেছে। তো এটা হচ্ছে এক্সোথার্মিক প্রসেস। বাট এটাই যদি এখান থেকে এসে এখানে শেষ হয়ে যেত, মানে প্রোডাক্টগুলোর এনার্জি এই লেভেলে থাকতো, তাহলে দেখ এখান থেকে কি হচ্ছে, সাবস্ট্রেটের থেকে প্রোডাক্টের এনার্জি বেশি। তাহলে সাবস্ট্রেটের থেকে প্রোডাক্টের এনার্জি বেশি, তার মানে সাবস্ট্রেট এনভায়রনমেন্ট থেকে বা সিস্টেম থেকে এনার্জিকে অ্যাবজর্ব করেছে। তো ওই জন্য গল্প এটাই যে দুই ক্ষেত্রে ইনিশিয়ালি কী করবে, এনার্জি অ্যাবজর্ব করতেই হবে সিস্টেমকে, রিয়াকশনকে। যখনই আমরা এনার্জি অ্যাবজর্ব করব, তখনই অ্যাক্টিভেশন এনার্জি গেইন করব। আর এই অ্যাক্টিভেশন এনার্জি গেইন করার পর ফার্দার কী করবে, সে এনার্জি রিলিজ করতে শুরু করবে। এবার এই ক্ষেত্রে যদি এনার্জির সাবস্ট্রেটের থেকে সে বেশি রিলিজ করে ফেলে, তখন সেটা এক্সোথার্মিক। আর যদি সাবস্ট্রেট থেকে কম রিলিজ করে, তখন সেটা এন্ডোথার্মিক। বাস। ওকে, চলো আগে বাড়ি। আমরা আগে কি আছে আমাদের, যেটা আমরা ডিসকাস করছিলাম, যে এই অ্যাক্টিভেশন এনার্জি যেটা আছে না, এই অ্যাক্টিভেশন এনার্জির অ্যামাউন্টকে কমানোটাই হচ্ছে ক্যাটালিস্টের মেন রোল। তাহলে ক্যাটালিস্ট কাজ কীভাবে করে, যে ইনিশিয়াল অ্যাক্টিভেশন এনার্জি দরকার হয় সাবস্ট্রেটকে রিয়াকশনে পার্টিসিপেট করার জন্য, সেই অ্যাক্টিভেশন এনার্জি অ্যামাউন্টকে কমিয়ে দিয়ে ফার্স্ট ট্রানজিশন স্টেটকে গেইন করানো। আর ট্রানজিশন স্টেট যদি ফার্স্ট গেইন করতে পারে, তাহলে রেট অফ রিয়াকশনও বেড়ে যাবে। এটাই হচ্ছে ফান্ডা। চলো তাহলে আমরা দেখলাম ক্যাটালিস্ট কীভাবে রোল প্লে করছে। আর এই যে ক্যাটালিস্টের ক্ষেত্রে আমরা বললাম যে আনক্যাটালাইজড রিয়াকশনের থেকে ক্যাটালাইজড রিয়াকশন বেশি ফাস্ট রিয়াকশন করে বা রেট অফ রিয়াকশন বেশি হয়, সেটাকে আমাদের এনসিইআরটি একটা বায়োকেমিক্যাল রিয়াকশনের সাহায্যে এক্সাম্পল দিয়ে বুঝিয়েছে। ওকে, এই যে বায়োকেমিক্যাল রিয়াকশন, সেটা আমাদের হিউম্যান বডিতে যেমন কমপ্লিট হয়, এনভায়রনমেন্টেও কিন্তু আমরা এটাকে বাইরেও কমপ্লিট করতে পারি, কিন্তু এনজাইমটাকে আমরা বাইরে পাবো না। ওকে, তো কী গল্প দেখ, এখানে হচ্ছে CO2 প্লাস H2O, মানে কার্বন ডাই অক্সাইডকে জলের সঙ্গে যদি আমরা রিয়াকশান করাই, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, কার্বনিক অ্যাসিড তৈরি হয়। এই রিয়াকশানটা যদি কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের অ্যাবসেন্সে কমপ্লিট করানো হয়, তাহলে কী হবে, 1 ঘন্টাতে 1 আওয়ার টাইমে মাত্র 200 মলিকিউলস তৈরি হবে। 200 মলিকিউলস অফ H2CO3 তৈরি হবে। কখন, যখন সেখানে কার্বনিক অ্যানহাইড্রেজ কাজ করছে না।
কিন্তু সেই জায়গাতেই যদি কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম প্রেজেন্ট থাকে আর সে যদি রিয়াকশনকে কমপ্লিট করে, তাহলে পার সেকেন্ডে 6 লাখ H2CO3 ফরমেশন হবে। তাহলে কোথায় 200 মলিকিউল পার সেকেন্ড, পার আওয়ার, আর সেখানে কি হচ্ছে পার সেকেন্ডে আমরা 6 লাখ মলিকিউল ফরমেশন করছি। তাহলে রেট অফ রিয়াকশন কত বেশি ফাস্ট হয়ে গেছে। তো এটাই আমরা এখানে ডিসকাস করব। এনসিআরটিও আমাদের ডিসকাস করেছে, কি বলছে, ইন দ্য অ্যাবসেন্স অফ এনি এনজাইম রিয়াকশন ইজ ভেরি স্লো। কোন রিয়াকশনের কথা বলা হচ্ছে এখানে? এনজাইম কোন রিয়াকশনকে স্টিমুলেট করে? বায়োকেমিক্যাল রিয়াকশন। বায়োকেমিক্যাল রিয়াকশন কাদেরকে বলা হয়? বায়োকেমিক্যাল রিয়াকশন হচ্ছে অর্গানিক রিয়াকশন বা মেটাবলিক রিয়াকশন, যেগুলো কোনো একটা লিভিং অর্গানিজমের সেলের মধ্যে, সেলের সাইটোপ্লাজমের মধ্যে কমপ্লিট হয়ে থাকে। তো সেই ধরনের রিয়াকশনগুলোকে বলা হয় বায়োকেমিক্যাল রিয়াকশন। আর সেই বায়োকেমিক্যাল রিয়াকশানে কি হচ্ছে, এনজাইম পার্টিসিপেট করে থাকে। ওকে, তো এখানে কি বলা হচ্ছে, উইথ অ্যাবাউট 200 মলিকিউলস অফ H2CO3 বিং ফর্ম ইন অ্যান আওয়ার। 1 ঘন্টাতে মাত্র 200 মলিকিউল অফ H2CO3 ফরমেশন হয়। কিন্তু যখনই আমরা এনজাইমটাকে ইউজ করছি, কোথায়? সাইটোপ্লাজমের মধ্যে থাকা এনজাইম। কোন এনজাইম? কার্বনিক অ্যানহাইড্রেজ। তখন এই রিয়াকশন স্পিড কী হচ্ছে, ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। কি হচ্ছে, অ্যাবাউট 6 লাখ মলিকিউলস ফরমেশন হচ্ছে ইন এভরি সেকেন্ড, পার সেকেন্ডে। তাহলে রিয়াকশান কতটা ইনক্রিজ হয়ে গেছে? অ্যাবাউট 10 মিলিয়ন টাইমস ইনক্রিজ হয়ে গেছে। তো বলছে দ্য এনজাইম হ্যাজ অ্যাক্সেলারেটেড দ্য রেট অফ রিয়াকশন বাই 10 মিলিয়ন টাইমস। বি কেয়ারফুল, ডেটাগুলো সম্পর্কে বি কেয়ারফুল, খুব সাবধান। তো এই পাওয়ার অফ এনজাইমস ইজ ইনক্রেডিবল ইনডিড। মানে এর যে পাওয়ার, এনজাইমের যে পাওয়ার বা যে কোনো ক্যাটালিস্টের যে পাওয়ার, সেটা ইনক্রেডিবল। ওকে, তো আমরা এখানে দেখতে পেলাম যে রিয়াকশান যেটা আছে, সেই রিয়াকশান 3টে মেন ফ্যাক্টর, টেম্পারেচার, প্রেশার অ্যান্ড ক্যাটালিস্টের রোল আমরা দেখলাম ইনফ্লুয়েন্স করে থাকে। এই 3টের মধ্যে আমরা ডিসকাস করলাম টেম্পারেচার অ্যান্ড ক্যাটালিস্টকে, যেখানে টেম্পারেচার 10 ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জ করার জন্য আইদার রেট ডাবল হয়ে যাবে অর রেট হাফ হয়ে যাবে, রেট অফ রিয়াকশন। আর ক্যাটালিস্টের ক্ষেত্রে আমরা দেখলাম যে ক্যাটালিস্ট কী করবে, অ্যাক্টিভেশন এনার্জিকে ডিক্রিজ করে দেবে, যার কারণে রেট অফ রিয়াকশন ফাস্ট হয়ে যাবে। এই যে রেট অফ রিয়াকশন ফাস্ট হয়ে যাচ্ছে, এখন রিয়াকশনগুলো যে মেটাবলিক রিয়াকশন বা যে বায়োকেমিক্যাল রিয়াকশনগুলো হয়ে থাকে, কিছু রিয়াকশন হয় সিঙ্গেল স্টেপে, কিন্তু কিছু রিয়াকশন আছে যেগুলো মাল্টিপল স্টেপে কমপ্লিট হয়। এই যে মাল্টিপল স্টেপে যে সমস্ত রিয়াকশনগুলো কমপ্লিট হচ্ছে, এদেরকে আমরা বলে থাকি মেটাবলিক পাথওয়ে। তাই এখানে বলছে দেখো যে থাউজেন্ডস অফ টাইপ অফ এনজাইমস ইচ ক্যাটালাইজিং এ ইউনিক কেমিক্যাল অর মেটাবলিক রিয়াকশন। এক একটা ইউনিক মেটাবলিক রিয়াকশন বা ইউনিক কেমিক্যাল রিয়াকশনকে কমপ্লিট করার জন্য এক একটা সিঙ্গেল এনজাইম প্রেজেন্ট আছে। কিছু মাল্টি স্টেপ কেমিক্যাল রিয়াকশন থাকে, যে মাল্টি স্টেপ কেমিক্যাল রিয়াকশনগুলো প্রতিটা ধাপে এক একটা করে এনজাইম কাজ করে, প্রতিটা ধাপে এক একটা করে এনজাইম কাজ করে। তো সেই রিয়াকশনগুলো মিলে আমরা কি বলছি, সেটাকে মেটাবলিক পাথওয়ে। তো এরকমই কিছু মেটাবলিক পাথওয়ের মধ্যে ফটোসিনথেসিস একটা পাথওয়ে হয়ে থাকে, আর দ্বিতীয়ত হচ্ছে গ্লাইকোলাইসিস হচ্ছে একটা পাথওয়ে। যে গ্লাইকোলাইসিসে কী হচ্ছে, গ্লুকোজ থেকে 2 মলিকিউলস অফ পাইরুভিক অ্যাসিড ফরমেশন হয়, যেখানে গ্লুকোজের ফর্মুলা হচ্ছে C6H12O6। এই অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করছে, করে সেখানে পাইরুভিক অ্যাসিড এবং ওয়াটার মলিকিউলস ফরমেশন করছে। ওকে, তাই কি বলছে, দেখ গ্লুকোজ বিকামস পাইরুভিক অ্যাসিড থ্রু 10 ডিফারেন্ট এনজাইম ক্যাটালাইজড মেটাবলিক রিয়াকশন। তাহলে এই গ্লাইকোলাইসিসের মধ্যে আমরা 10 স্টেপস দেখতে পাবো, 10 স্টেপস দেখতে পাবো। এটা আমরা পড়বো কোথায়, পরবর্তীতে আমরা একটা চ্যাপ্টার পড়বো, যে চ্যাপ্টারের নাম হচ্ছে রেসপিরেশন ইন প্লান্ট। রেসপিরেশন ইন প্লান্ট। এই চ্যাপ্টার যখন আমরা পড়বো, তখন আমরা এই গ্লাইকোলাইসিস সম্পর্কে ডিসকাস করব, যেখানে আমরা দেখব গ্লাইকোলাইসিস মেটাবলিক পাথওয়েতে টোটাল 10 রিয়াকশনস আছে, এবং 10 রিয়াকশন প্রতিটাতে ডিফারেন্ট এনজাইম কাজ করছে। তো সেই জিনিসটাই কিন্তু এখানে ডিসকাস করেছে, যে এই মেটাবলিক রিয়াকশানে প্রতিটাতে একটা করে এনজাইম কাজ করে, এবং সেখানে 10 ডিফারেন্ট এনজাইম ক্যাটালাইজ করছে 10 ডিফারেন্ট রিয়াকশনকে। বলছে কি, মেটাবলিক পাথওয়ে যেটা আছে, সেই মেটাবলিক পাথওয়েটা চেঞ্জ হয়ে যেতে পারে একটা বা দুটো স্টেপ এদিক ওদিক হওয়ার জন্য। তাহলে অ্যাডিশনাল উইথ 1 or 2 অ্যাডিশনাল রিয়াকশনকে যদি আমরা অ্যাড করে দিই মেটাবলিক পাথওয়েতে, তাহলে কী হবে, সেই মেটাবলিক পাথওয়ে যে এন্ড প্রোডাক্ট আছে না, সেই এন্ড প্রোডাক্ট কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। যেমন গল্প আমরা এখানে দেখলাম কি,
অক্সিজেনের প্রেজেন্সে। তাহলে অক্সিজেনের প্রেজেন্সে যদি কোনো রিয়াকশন হয় তাহলে সেটাকে আমরা অ্যারোবিক রিয়াকশন বলতে পারি। তাহলে ডিউরিং অ্যারোবিক রেসপিরেশন কী হবে, আমাদের প্রোডাক্ট হয়ে যাবে পাইরুভিক অ্যাসিড। তাই এখানে বলছে কি যে আন্ডার ডিফারেন্ট কন্ডিশন, দেখো ডিফারেন্ট কন্ডিশন কী কী। ফার্স্ট কন্ডিশন অ্যারোবিক কন্ডিশনে কী হচ্ছে, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, যেখানে আমরা দেখলাম গ্লুকোজ অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করছে, দিয়ে 2 মলিকিউলস অফ পাইরুভিক অ্যাসিড তৈরি করছে। তাহলে এই অ্যারোবিক কন্ডিশনে গ্লাইকোলাইসিস মেটাবলিক পাথওয়ে এর এন্ড প্রোডাক্ট হচ্ছে 2 মলিকিউলস অফ পাইরুভিক অ্যাসিড। বাট সেটাই যখন অ্যানারোবিক কন্ডিশনে চলে আসছে, তাই দেখ আন্ডার অ্যানারোবিক কন্ডিশন আওয়ার স্কেলেটাল মাসল, তাহলে স্কেলেটাল মাসলের মধ্যে কি হবে না, সেটা কিন্তু ফাইনাল প্রোডাক্ট হিসেবে কি তৈরি করবে, ফাইনাল প্রোডাক্ট হিসেবে ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন করবে। অন্যদিকে সেটা যদি আমরা ইস্টের বডিতে দেখি, তাহলে এই প্রসেসেই ফার্মেন্টেশন কমপ্লিট হবে। আর এই ফার্মেন্টেশন কমপ্লিট হয়ে সেম পাথওয়েতে ফাইনাল প্রোডাক্ট কী হবে বা এন্ড প্রোডাক্ট কী হবে, ইথানল, যেটা একটা অ্যালকোহল। তাহলে 3টে ডিফারেন্ট আমরা কেস দেখতে পেলাম। তাহলে আমরা কি বললাম যে যখন কোনো মাল্টি স্টেপ রিয়াকশন কমপ্লিট হয়, যখন ইচ স্টেপে একটা সিঙ্গেল এনজাইম কাজ করে, তখন সেটাকে বলা হয় মেটাবলিক পাথওয়ে। আর এই মেটাবলিক পাথওয়ের এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাচ্ছি গ্লাইকোলাইসিস, যেখানে 10 স্টেপ আছে, 10 এনজাইম আছে। ডিফারেন্ট কন্ডিশনে ডিফারেন্ট প্রোডাক্ট তৈরি হয়। অ্যারোবিক কন্ডিশনে গ্লুকোজ 2 পাইরুভিক অ্যাসিডে ফর্মেশন করবে, আর অ্যানারোবিক কন্ডিশনে যদি সেটা স্কেলেটাল মাসলের মধ্যে হয় তাহলে সেখানে গ্লুকোজ থেকে ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হবে, আর যদি সেটা ইস্টের বডিতে হয় তাহলে সেখানে গ্লুকোজ থেকে ইথানল ফর্মেশন হবে। তাহলে ফাইনাল প্রোডাক্ট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে না? তো বাস এই জিনিসটা আমাদের এনসিইআরটি এখানে ডিসকাস করেছে। তাহলে আজকের ডিসকাশন আমরা কী পড়লাম? আজকের ডিসকাশন আমরা পড়লাম ফার্স্টলি যে কেমিক্যাল রিয়াকশন কী জিনিস, আর কেমিক্যাল রিয়াকশন করতে গিয়ে আমরা দেখলাম যে কোনো কেমিক্যাল কম্পাউন্ডের দুটো চেঞ্জ দেখা যেতে পারে, একটা ফিজিক্যাল চেঞ্জ, একটা কেমিক্যাল চেঞ্জ। ফিজিক্যাল চেঞ্জে বন্ড ব্রেকডাউন হবে না, কেমিক্যাল চেঞ্জে বন্ড ব্রেকডাউনও হবে, নিউ বন্ড ফরমেশনও হবে। এই যে কেমিক্যাল রিয়াকশন, সেটা কি হচ্ছে, কোন ধরনের কম্পাউন্ড রিয়াকশনে পার্টিসিপেট করছে তার উপরে বেস করে 2 টাইপসের হতে পারে, ইনঅর্গানিক অ্যান্ড অর্গানিক রিয়াকশন। যে কোনো রিয়াকশনই হোক না কেন তার রেট অফ রিয়াকশন অলওয়েজ ডিপেন্ড করে প্রোডাক্ট কতটুকু ফরমেশন হচ্ছে পার ইউনিট টাইমে। তাহলে পার ইউনিট টাইমে যে পরিমাণ প্রোডাক্ট ফরমেশন হবে সেটাই তার রেট অফ রিয়াকশনকে ডিটারমাইন করবে। রেট অফ রিয়াকশনকে ইনফ্লুয়েন্স করার জন্য দুটো মেজর ফ্যাক্টর হচ্ছে টেম্পারেচার অ্যান্ড ক্যাটালিস্ট। টেম্পারেচারের ক্ষেত্রে 10 ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জ করার জন্য আলটিমেটলি রেট অফ রিয়াকশন আইদার 2 টাইমস হয়ে যাবে অর হাফ হয়ে যাবে। আচ্ছা, অন্যদিকে যদি আমরা ক্যাটালিস্টের গল্প বলি, তাহলে কোনো একটা ক্যাটালিস্ট ডিপেন্ডেন্ট রিয়াকশনের ক্ষেত্রে আনক্যাটালাইজড কন্ডিশনে তার রেট অফ রিয়াকশন যা হয়, ক্যাটালাইজড কন্ডিশনে তার থেকে বহু গুণে ভেরি হাই রেট অফ রিয়াকশন দেখায়। আর সেক্ষেত্রে এক্সাম্পল আমরা দেখলাম কার্বনিক অ্যানহাইড্রেজের গল্প। কি দেখলাম, কার্বন ডাই অক্সাইড আর H2O যখন রিয়াকশন করছে সেখানে H2CO3 তৈরি হচ্ছে। যদি সেখানে কার্বনিক অ্যানহাইড্রেজ না থাকে, ইন দ্য অ্যাবসেন্স অফ, তখন কী হবে, 1 ঘন্টাতে মাত্র 200 মলিকিউল ফরমেশন হবে। কিন্তু যদি সেখানে কার্বনিক অ্যানহাইড্রেজ কাজ করে তাহলে 1 সেকেন্ডে 6 লাখ H2CO3 ফরমেশন হবে। তাহলে রেট অফ রিয়াকশন 10 মিলিয়ন টাইমস, অ্যাবাউট 10 মিলিয়ন টাইমস ইনক্রিজ হয়ে যাচ্ছে। ওকে, দেন আমরা ডিসকাস করেছি যে কি মেটাবলিক পাথওয়ে কী জিনিস। মেটাবলিক পাথওয়ে কী জিনিস, যখন এরকমই কোনো কেমিক্যাল রিয়াকশন আলাদা আলাদা এনজাইমের উপর ডিপেন্ড করে, এনজাইম কমপ্লেক্সের উপর ডিপেন্ড করে কী হচ্ছে কমপ্লিট হবে, তখন সেক্ষেত্রে আমরা সেটাকে কী বলবো, সেই মাল্টি স্টেপ রিয়াকশন কমপ্লেক্সকে কী বলবো, মেটাবলিক পাথওয়ে বলবো। সেখানে একটা এক্সাম্পল কী দিয়ে দিয়েছে, গ্লাইকোলাইসিসের গল্প। এই গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে ডিফারেন্ট কন্ডিশনে ডিফারেন্ট মেটাবলিক এই সেম মেটাবলিক পাথওয়েতে ডিফারেন্ট কন্ডিশনে তাদের এন্ড প্রোডাক্ট আলাদা হবে। অ্যারোবিক কন্ডিশনের জন্য এন্ড প্রোডাক্ট হচ্ছে অনলি পাইরুভিক অ্যাসিড। বাট এটাই যদি অ্যানারোবিক কন্ডিশনে হয় তখন স্কেলেটাল মাসেলের জন্য ফাইনাল প্রোডাক্ট হবে বা এন্ড প্রোডাক্ট হবে ল্যাকটিক অ্যাসিড। আর সেটা যদি ইস্টের বডিতে কমপ্লিট হয় তখন সেখানে ফাইনাল প্রোডাক্ট হবে কি আমাদের ইথানল, যেটা একটা অ্যালকোহল। ওকে, বাস এইটুকু আমাদের আজকের ডিসকাশন। থ্যাংক ইউ।